আসুন আসুন। আমরা এখানে এসেছি আমাদের বাংলা সাহিত্যের, বাংলাদেশের কিংবদন্তি ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, তার গ্রন্থকেন্দ্রে খায়রুল আলম সবুজ এবং তার জীবন সঙ্গিনী মিসেস খায়রুল আলম সবুজ। পাশে আছেন প্রদীপ কুমার সাহা, মিডিয়া ব্যক্তিত্ব। তাদের কিছু বই সম্পর্কে আলোচনা আমরা এখন শুনব। প্রদীপ দা, কি পড়ছেন? বন্ধুত্ব, দাদার লেখা বই। এটা আমার অনুবাদ। হ্যাঁ, অনেকের গল্প আছে এর মধ্যে। আচ্ছা, এখানে কার কার? দেখো, হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন আছে, অস্কার ওয়াইল্ড আছে। স্বার্থ তরুণে যুধিষ্ঠির, মহাভারতের একটি গল্প। রুথ এবং নাওমির জেসি লাইম্যান, রুথ নাওমি, হারবার্টের মখমলের খরগোশ, মার্জারি উইলিয়ামস। আমরা এখানে মোট 5টা গল্প আছে। গল্প পাচ্ছি। গল্পগুলো খুব মজার। এবং বইটা কয়েকবারই কবে অনুবাদ করা তাদের? এটা বেশ 2000 অ্যাডন করেছিল, অ্যাডন পাবলিকেশন। 2005-এ প্রথম প্রকাশ, এরপরে আবার দ্বিতীয় সংস্করণ সেপ্টেম্বর 9, এরপরে আবার বিশেষ সংস্করণ জানুয়ারি 2018। আমাদের পাবলিকেশন হচ্ছে অ্যাডন, ওই যে উপরেই আছে। হ্যাঁ, কিন্তু ওরা আমাকে বলে না যে কখন কি করবে। আচ্ছা দিদি, আপনার মানে কার লেখা পড়তে ভালো লাগে নিজের মানুষটি ছাড়া? নিজের মানুষেরটা তো অবশ্যই ভালো, কারণ আমরা সবসময় দাদার মুখে শুনি যে আপনার অনেক অনেক অবদান। আমার মনে করো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ভাল লাগে। তারপরে আমাদের দেশের কার কথা বলবো, সেরকম কারোরটা আমার আসলে লাগে না ওইভাবে। পড়ি পড়ি কিন্তু মনে লাগে না আর কি, এরকম। তারপরে তোমার বাইরের অনেকেই বই আছে যেগুলো পড়ি, কিন্তু যখন যেটা ভাল লাগে আর কি। আর সব ধরনের বই পড়ি আমি, কবিতা বলো, গল্প বলো, উপন্যাস বলো, ছোট গল্প বলো। তারপরে নতুন নতুন ছেলেপুলে যে লিখে, ওদেরও অনেকগুলো। নতুন লেখার আর পুরনো রাইটারদের মধ্যে যারা মানে খুব নাম করা ফেমাস, তাদের মধ্যে মূল কি পার্থক্য আপনার কাছে মনে হয়? দাদার কাছে এই প্রশ্ন নিয়ে আমি পরে আসবো, আগে দিদির কথাটা আমি ঠিক দেখো, শুনিনি। এটা বলা খুব কঠিন, বুঝছো। পার্থক্য তো অবশ্যই আছে, অত গভীরে তো এখন আর ছেলেপুলে চিন্তাও করে না, লিখেও না। আগে যেরকম মানে যারা বড় বড় মানুষ, তারা যেরকম গভীরে চিন্তা করে লিখতো, এখনকার ছেলেপুলেরা সব ভাষা ভাষা আর কি। এই আগে যারা লিখতো তারা অনেক গভীরভাবে চিন্তা করে একটা লেখা লিখতো, যে মনে দাগ কাটে। এখন আর দাগ কাটে না। না, এক্ষেত্রে কি বিষয়বস্তুটাও তো একটা বিষয়। তা তো বটেই। দাদা কি বলেন? বিষয়বস্তুটার কারণেই অনেক সময় গভীরতা কি হারিয়ে যায় না? না, শোনো, ব্যাপারটা হলো এইরকম, প্রতিটি লোক একটা ভিন্ন সময়ে বসবাস করে। কন্টেম্পোরারি যারা আছে তারা তো এক সময় বসবাস করে, ফলে তাদের কিছু তুমি পাবে, মিল পাবে। কিন্তু আরেকটা সময়ে যখন আরেকজন লেখেন, তার সাথে এর কিন্তু ওই রকমভাবে কোনো করার কথা নয়, মিল থাকার কথা নয়। এই জন্যে সে যেটা দেখে সেটা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। যে মানুষটির কথা আমরা বলি প্রথম, সে প্রথম যে লিখলেন তার সময়টি কিন্তু ওই ছেলেটির জীবনে নেই। আর মানুষটি লেখে জীবন থেকে, পটভূমি যেরকম হবে, বোধ যেরকম হবে, মানুষ যেমন হবে, সেই সব দেখেই তো তার লেখা, সেটার পরেই তো তার কাজ। সুতরাং দুই যুগে বা দুই সময়ে দুটি মানুষ জন্মালে তারা কখনো একরকম লিখবে না, তবে বোধের জায়গায় তারা এক হতে পারে, এক্সপ্রেশন আলাদা হবে।
ভিন্নভাবে প্রকাশিত হবে, কিন্তু একরকম হবে না। বাহ, মানে এটা তার তার মানে কি সময় কাল সব কিছুই কিন্তু একটা সময় লেখার মধ্যে এমন একটা শক্তি যে উত্তীর্ণ করাটা যায়। যায়। তো বিষয় ভাবনা দিয়ে আমি হ্যাঁ, আপনাদের বিষয় সাথে ভাবনা join দিয়ে করছি। তুমি আলাদা হবে। আসো তুমি join করছি। আমি এদিকে গেছি, অসুবিধা নেই, এখানে থাকি। হ্যাঁ, বিষয় ভাবনা দিয়েই তুমি তো আলাদা হবে। আর যদি একই রকম লেখা তুমি সবসময় দেখো বা পড়ো, তো একই রকম লেখা কি ভালো লাগে? একই খাদ্য কি সবসময় খেতে ভালো লাগে? আমি আমি জানি যে আপনি যে উইলিয়াম শেক্সপিয়ারের একটি ছোট মানে লেখা ছোটদের জন্য হ্যাঁ, বাচ্চাদের ওই বাচ্চাদের advice উপযোগী করেছি। করে। হ্যাঁ। এটা কি রূপান্তর না ভাষান্তর না এইটা মিলানো সব, তবে আমি ওই করেছি অনুবাদই বলতে পারো, অনুবাদ। তবে অনুবাদের উপরের সাথে কিছু আমার নিজের ইয়ে আছে, নাটকের মানুষ যেহেতু আমি, এটা ধরো যে তার গল্পটিকেই আমার মতো করে বলেছি। তাহলে আমি এটা কি ভাষান্তর বলতে পারি? রূপান্তর বলতে হচ্ছে পারো। ভাষান্তরটা হলে কি ভাষা, যেহেতু এটা ইংরেজি থেকে বাংলা ভাষা এখন রূপান্তর নয়। রূপান্তর নয়, না। ভাষান্তরটা, কারণ রূপান্তর হলে তো সেটা পুরোটাই ভাষান্তর আপনার তো অনুবাদী। অনুবাদী অনুবাদী। আর ওটা হলে অ্যাডাপ্টেশন হয়ে যায়, রূপান্তর নয়। এটা হলো গিয়ে, এটা আমি লিখেছিলাম এই কারণে যে মনে করে শেক্সপিয়ার আমাদের দেশের ছেলের মেয়েরা তো আর খুব একটা পড়ে না, বা তারা এর মধ্যে যেতেও পারে না। তো সরল করে তুমি যদি গল্পগুলো বলো তাহলে মজা পাবে, এবং পরবর্তী পর্যায়ে যখন বড় হবে সে ওই অরিজিনালটা পড়তে চাইবে। না, আমি পড়েছি, যেমন অনেকগুলো অনুবাদ হয়েছে, অনেকেই করেছেন, এত বেশি নিগুড় এবং এত বেশি হার্ট, হ্যাঁ, মানে যেটা মানে মনের ভেতর প্রাণের ভেতর কিন্তু অতটা স্পর্শ করে না, আপনার তা যত স্পর্শ করে। না, আমি স্পর্শ করে প্রথম না। যখন দেখেছি তখন ভাবলাম যে শিশুদের জন্য, কারণ বিষয়টা কিন্তু শিশুদের উপযোগী ছিল না, তো সেটাকে আপনি উপযোগী করে তুললেন। হ্যাঁ, শেক্সপিয়ার তো একটু কঠিন মানুষ, বা তার কাজও কঠিন। তো সেগুলো ধরো ক্লাসিক্যাল লেভেলের যে ব্যাপারটি, সেটি তো বাচ্চাদের অতটা যাওয়ার কথাও নয়। তবে তুমি কোনো এক জায়গা থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পরবর্তীতে তারা ইন্টারেস্টেড হয়ে নিজেরাই পড়ে। এটাই উদ্দেশ্য ছিল আমার। তাই জন্য এই সব কথাটা আমি আরেকটু গুরুত্ব সহকারে নিব, ক্যামেরাটা একেবারে আপনার একদম কাছে চলে যাব, ডেফিনেটলি একেবারে আপনার কাছেই। এটা যদি আবার একটু বলতেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। না, এই শেক্সপিয়ারের যে লেখাটি, সেই লেখাটি একেবারেই আমরা জানা মতে এবং যারা একই মত, প্রাপ্তবয়স্ক এবং যারা অনেক পড়াশোনা করে তাদের জন্যই, কিন্তু আপনি হ্যাঁ। একদম শিশুদের উপযোগী করলেন কি করে? ক্লাসিক্যাল জিনিস তো, কিন্তু তার মধ্যে গল্প আছে। শেক্সপিয়ারের গল্পটাই শুধু ধরেছি আমি। ওই গল্পটাকে বাচ্চাদের উপযোগী করেছি এই জন্যে যে ওরা তো আর এই বয়সে ক্লাসিক্যাল শেক্সপিয়ার পড়বে না। ওরা যেটা করবে সেটা হলো গিয়ে, যদি গল্প পায় তাহলে পড়বে। আমি সেই গল্পটি ওদেরকে পড়ালাম, যাতে করে যখন ওরা বড় হবে, যখন নাটক পড়ার ইচ্ছা হবে অথবা এই গল্প পড়ার ইচ্ছা হবে, তখন সে অরিজিনাল পড়বে। আমি চাই ওরা অরিজিনাল পড়ুক একসময়। হ্যাঁ, এই বোধের মধ্যে এগুলো থাকুক। এইটাই হলো গিয়ে আমার এই বন্ধুত্বের ওই শেক্সপিয়ার, চিরায়ত শেক্সপিয়ার যেটা আমি করেছি। আরেকটা হলো যে এখানে 6টা গল্প আছে, আচ্ছা। 6টা নাটক। সোফিয়া লরেন তার যে অনুবাদটা করেছেন, তার কি বায়োগ্রাফি অনুবাদ করেছেন? হ্যাঁ, ওখানে দুটি অটোবায়োগ্রাফি। ওই ভদ্রলোক, এই হোস্টার, উনি ছিলেন তার ওখানে প্রায় 4 মাসের মতো থেকে এই কাজগুলো উনি ওনার কাছে কথাবার্তা বলেছেন। আর পৃথিবীর যেখানে যেখানে ছবি যাইতো সেখানে সেখানে এই হোস্টার যাইতো। এই হোস্টার বা তো করেছে পাপা হ্যামিংওয়ে, তার লেখা। তাই লেখাটা খুব ভালো। আর মজার হলে গিয়েই আমি এই জীবনীটা তোমার পড়া শেষ করেই লিখতে বসেছি। আচ্ছা, পুরোটা পড়ে তারপরে পড়তে একেবারে পড়তেই আমার ইচ্ছা হয়েছে যে এটা আমি অনুবাদ করব। হ্যাঁ, এটা আসাদ ভাই আমাকে দিয়েছিলেন, আসাদ চৌধুরী। উনি আমেরিকা থেকে একবার এলেন, এসে বললেন যে সবুজ, তোমাকে এই বইটা দিলাম। তাই বইটা পড়লাম, পড়ে আমার কাছে মনে হলো এই বইটা তো খুবই প্রয়োজনীয় কাজ হবে যদি আমি অনুবাদ করি।
আমি সেই সময়কার আপনি যখন প্রকাশিত হয় বইটি তখন বিভিন্ন পত্রপত্রিকায় লক্ষ্য করেছি আপনার ওখান বই থেকে দুটি কোটেশন যে যে বেশি কান্না করতে পারে তার চোখ তত বেশি সুন্দর হয়, সোফিয়া লরেন রেফারেন্সে কিন্তু আপনার ছিল যে খায়রুল আলম সবুজ অনুদিত বইটি। এটা এত জনপ্রিয় পেয়েছিল এই দুইটি সংলাপ, বড় বড় কোনো বিশেষ করে সাইকোলজিক্যাল কোনো বা মেডিটেশনের কোনো ক্লাসের বড় বড় করে টাঙানো হতো এই দুইটি লেখা। তখন আপনি অবশ্যই দেখেছেন, কেমন লাগতো তখন? না, অ্যাপ্রিসিয়েশন সবসময় ভালো লাগে, আর একটু তার মধ্যে যদি আবার একটু প্রশংসা থাকে তাহলে ভালো লাগে। কিন্তু আমি নিজেই জানি কোনটা প্রশংসা করা উচিত কোনটা করা উচিত নয় আমার নিজের কাজে, বা আমি মনে করি যে এটা প্রশংসার দাবি করে না। সেটাও যদি কেউ প্রশংসা করে তাহলে আমার একটা ভুল হয় যে এই ভদ্রলোক ঠিক মতো পড়েন। আমার দেখা আরেকটি আপনার এবার মৌলিকতায় চলে আসে আত্মজা বললেন, যেটা আমি মনে করি বাংলাদেশ টেলিভিশনের ওয়ান অফ দ্য বেস্ট মৌলিক নাটক। তার মধ্যে আত্মজা মানিত সন্তান বা মেয়ে সন্তান, তো এই মেয়ে সন্তানটি দিয়ে আপনি পুরো বিশ্বকে বুঝিয়েছেন। আমি যদি মনে করি যে এটি একটি রাজনৈতিক নাটক তাহলে কি এটা ভুল হবে? এটা রাজনৈতিক নাটক বলা যাবে না, তবে আত্মজার মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা তোমারই যেমন বলা রাজনীতিকে কি আছে, রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ করে। যেমন যেমন ধরো একটা ডায়লগ ছিল, ঘরে মিথ্যা বাইরে মিথ্যা, মিথ্যাচার একটা বিশাল জনগোষ্ঠী গিলে খাচ্ছে, খাপ জাহান্নামে যাক, কিন্তু আমার রক্তে আমি মিথ্যা মেশাবো না। এটা বলে সে তার মেয়েকে একটা থাপ্পড় দিল, থাপ্পড় খেয়ে বাচ্চা, একদম বাচ্চা, তাকে থাপ্পড় দিল এবং নিজে কাঁদল। তো এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি তোমার একেবারেই এই জায়গাতে না রেখে তুমি ছড়িয়ে যেতে পারো, আরও এর দূরেও যেতে পারো, তো সমস্যা নেই কিছু। আসলে কি যে কোনো লেখাই তোমার ধরো সেই রকম সিরিয়াসলি যখন লেখা হয় তখন কারো একজনের জন্য তো আর লেখা হয় না, একটা সমাজের জন্য লেখা হয়, কখনো সারা পৃথিবীর জন্য লেখা হয়। কারণ মানুষের চিন্তা কি, এই যে যেটা বলছিলাম সেটা তো জন্ম থেকে রাজনীতি ধরেন শুরু হয়ে যায়, সব কিছুই রাজনীতির অন্তর্ভুক্ত, জীবন, দেশ, সমাজ, যা কিছু জীবন বললে তো আর কিছুই বাকি থাকে না। কিছু বাকি থাকে না। আর একটা জিনিস হলো কি, সত্য যে পলিটিক্সের কথা যতই যা বলুক মানুষ, রাজনীতি হয়তো সে করে না, কিন্তু সে না করলেও তাকে তো রাজনীতি ছাড়ে না। রাজনীতির কারণেই তার অনেক চিন্তার পরিবর্তন হয়, রাজনীতির কারণেই তাকে কষ্ট পেতে হয়, রাজনীতির কারণে তাকে আনন্দে থাকতে হয়, এই কতগুলো কাজই তো হয়, কিন্তু সে ডাইরেক্টলি কখনোই করে না এটা, সেই ব্যাপারটাই তো আছে। কিন্তু আমি বলতে চাই রাজনীতি ছাড়া তো আর জীবন নয়, কিন্তু জীবনকে সুন্দর করার জন্য রাজনীতি, বাহ, মানুষকে সুন্দর রাখার জন্য রাজনীতি, ভালোটাকে আরেকটু ভালো করার জন্য রাজনীতি, সেইটা যেখানে নেই সেই রাজনীতির কথাটি আমি বলতে চাই না, বলি না। বাহ, অসাধারণ। দিদি, এই ব্যাপারে আপনার কি অনুভূতি, এই যে বোধের বিষয়টা? না, বোধের বিষয়টা আমি দেখো ওইভাবে তো রাজনীতি বুঝি না, আর ভালো মন্দ ওইটা তো একটা আছে সমাজের। ভালো তো মানুষ যদি ভালোটা করে, ভালোটা চিন্তা করে তাহলে ভালো লাগে। আর এই যে বোধের বোধের জায়গাগুলো মানুষের আস্তে আস্তে দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ঠিক না। এখন বরং বোধগুলো আরও সক্রিয় হওয়া উচিত, বোধের ব্যাপারগুলো মানুষের ভাবাও উচিত যে কিভাবে ভালো থাকা যায়, ভালো করা যায়। রাইট। এবার যেটি বলছি যে এখন কি করছেন, মানে নতুন প্রজন্মের জন্য, জিজ্ঞেস করবো না, নতুন প্রজন্মের জন্য এখন কি ভাবছেন, কি করছেন, কি লিখছেন? ওই যে অনুবাদটা আমার জন্য হয় আর কি, মজার হয়। তো আমি কিছু কিছু লেখা আমার রয়ে গেছে যেগুলো আমি আমার যেটা তোমার মৌলিক, সেগুলো এখন ধরতে পারি না। অনুবাদ করার জন্য যেটা হয়েছে, আমি আমার মৌলিক লেখা থেকে দূরে অনেক অনেক দূরেই ছিলাম, অত পারিনি, কিন্তু আমার কাছে অনেক লেখার আছে, আমি অনেক লিখতে চাই, চেয়েছিলাম, অনেক নয়,
যেটা প্রয়োজন সেটা। তো সেই প্রয়োজনীয় লেখা আমার বোধের মধ্যে এসেছিল বেশ কিছু, কিন্তু অনুবাদ করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমি আর পারিনি। তবে আমি কিছু মৌলিক, যদি ভালো থাকি সুস্থ থাকি, তাহলে কিছু কাজ করব আরও। অনুবাদটাকে আপনি দেখলাম যে সবসময় অনেক বেশি গুরুত্ব দেন, কেন? হ্যাঁ, গুরুত্ব দিয়েছি কারণ হলো গিয়ে আমি যাদের কাজগুলো নিয়ে করি, সে কাজগুলো করি, সেই কাজের মানুষগুলো সিরিয়াস ছিলেন। তারা যা বলতেন, যা ভাবতেন, যা ভাবতেন সেটাই বলতেন, সেটা লিখতেন। মানে ভালো কিছু সবাই জানুক, হ্যাঁ। সেটা মৌলিক হোক বা হ্যাঁ, অনুবাদ এবং হোক। ভালো কিছু কি করে লেখক কি করে, তার ভেতরে কিছু সত্য জন্মায়। সে সত্যগুলো কিন্তু মানুষের মঙ্গলের জন্যেই, এই সত্যটাকে সে প্রকাশ করে। তাহলে একটা সত্য প্রকাশ করা, সত্যকে প্রতিষ্ঠিত করাই কি একজন লেখক বা একজন মানুষের আসল সত্তা? না, সবসময় নয়, বিনোদনের ব্যাপার আছে। আমরা ভাগ করি যে বিনোদনমূলক কিছু কাজও তো আছে, মানুষকে শুধু আনন্দ দেয়া, একটু সুন্দরভাবে তাকে থাকতে দেয়া, এই ব্যাপারগুলো তো আছে। তাহলে সেখানেও কিছু আছে। আবার কিছু গুরু দত্ত বা যেটা হয় সেটা হলো গিয়ে, মনে করো গুরু দায়িত্ব বলে একটা কথা আছে না, অবশ্যই। জন্মে কিন্তু সেটা মানুষের আছে, সেটা ভুলে গেলে চলবে না। সেটা যে যে ক্ষেত্রেই কাজ করুক, সেই ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য। সর্বশেষ প্রশ্ন, সেটা হলো অনেকটা আমার ব্যক্তি কেন্দ্রিক। সেটা হলো, আমি একটি প্রতিষ্ঠান করেছি, বিরজান ওয়াল ফটোগ্রাফি আর্কাইভ। এ ব্যাপারে যদি আপনি শুভেচ্ছান্ত কিছু। আমি খুবই তুমি যা করো তাতেই আমি মোটামুটি একটা ভরসা পাই যে তুমি যে কাজটি করবে না বুঝে করবে না, আর যে কাজটি করবে সেটা ভালো না বেশে করবে না, এইটুকু বিশ্বাস তোমার উপর আমার আছে। সুতরাং আমি যেরকম ভাবছি, তোর ভাবনার মধ্যে সেই জিনিসটাই পাওয়া যাবে আশা করি। সব আপনার আশীর্বাদ। তোমাকে আশীর্বাদ, এবং তুমি যাদেরকে নিয়ে করবে তাদেরকে চাই যে একটু চলতি মানুষ হোক, অ্যাক্টিভ লোকজন হোক, যারা এই কাজগুলো তোমার সাথে এগিয়ে নিয়ে যাবে। বিরজান ওয়ার্ল্ড ফটোগ্রাফি আর্কাইভ একটা করেছো। এই যে আর্কাইভ যে শব্দটি তুমি দিলে, এই শব্দটির কারণে তোমার যে মিশনটা সেটা স্পষ্ট হলো। কি, জীবনে কোনো কিছু ফেলানো যায় না, কিন্তু জীবনের অনেক কিছু আছে অমূল্য। আমরা এই আর্কাইভ করার পেছনে আরেকটি লক্ষ্য কাজ করছে, যে আমার দেশ অন্তত এইটা জানে যে হাউ টু ক্রিয়েট র ডিরেক্ট ফিল্ম, যেখানে এই শব্দ, এই যে আপনি এখানে যে অ্যাম্বিয়েন্সটা আছে এটা থাকবে, এই যে কথা বলছেন, এটা কোনো আর্টিফিশিয়াল, নো ডাবিং, নো, এই র জিনিসটা আমার দেশে একদম মানে অপ্রচল। কেন এইটাই আমি এখানে ক্রিয়েট করতে চাই। কাজটি আপনার দৃষ্টিতে কেমন হবে? এটা তো খুব ভালো হবে। আমি একটা ছবিতে কাজ করেছি, ওখানে আমার যে ভয়েস, সে ভয়েস চেঞ্জ করে দিয়েছে। আমি দিয়েছিলাম, কিন্তু সেটা চেঞ্জ করে আরেকজনের ভয়েস দিছে। তাহলে এটা কেমন হবে? আমি বললাম কি হলো এটা? তো এই জায়গাটি আমাদের এখনো আছে। এগুলো ধীরে 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 শেষ হবে। ডাবিংয়ের যে ব্যাপারটি আছে, তো সেই সুযোগটা অনেকে নিয়েছে, কিন্তু ওটা আসলে সুযোগ না। ওটা যেটা হয় সেটা হলে গিয়ে মূল যে শিল্পটি সেটা ব্যাহত হয়। যে মানুষটি কথা বলছে তার ভয়েস নাই, ভাল লাগবে এটা? না না, তাহলে সেইভাবে সিলেক্ট করেন। আর আমি যেই এখন যে মেথড নিয়ে, যে আমার মেথডটা যেটা অ্যাপ্লাই করছি, সেটা নাম দিয়েছি ডিরেক্ট র ফিল্ম লাইভ সিনেমা। এইটা নিয়ে আমি একদল আমার একটা ছাত্রীদের নিয়ে আমি এটা অ্যাপ্লাই করতে চাই। যেমন একটা ছবি করতে গেলে মানুষ কোটি কোটি টাকার ভাবে, আর আমার ছবিটা হবে যে মেথড, এই মেথডে আনকাট ওয়ান টেক। ধরুন আপনি 10 মিনিটের গল্প 10 মিনিটেই শেষ হবে, 10 মিনিটে অভিনয় করবে, ক্যামেরার প্রতিটি ভাষা থাকবে, ক্লোজ, লং, মিড, মানে যতগুলো ট্রলি সব। এই প্রথাগতটাই শিখলে আমার দৃঢ় বিশ্বাস যে একটা মানুষ সেটা কোটি টাকার ছবিও করতে পারবে, আবার 1000 টাকা দিয়েও ছবি করতে পারবে। আমি এই জায়গাটায় ফোকাস করছি। আপনার দৃষ্টিতে এই বিষয়টা কেমন? এটা খুব ভালো। আমরা একটা নাটক করেছিলাম না, হ্যাঁ, আনকাট একটা করেছিলাম আমি, আপনি ছিলেন। একটা নাটক করেছিলাম যে পিয়াল করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে কি যেন, রবীন্দ্রনাথের। হ্যাঁ রবীন্দ্রনাথ। হ্যাঁ, ওটা ছিল কি, কোনটা জানি আমি এই মুহূর্তে ঠিক নামটা পারফেক্টলি মনে হচ্ছে না। নামটা
কয়েকটা করছি, তার মধ্যে তো একটা আছে নৌকাডুবিটা অনেক, নৌকাডুবির নৌকাডুবির একটা আমার অংশ। একটা জিনিস মনে আছে যে আমরা ওই যে মুন্সিগঞ্জের কাছে একটা জায়গাতে এই শুটিংটা হচ্ছে, জাহাজে। হ্যাঁ জাহাজে, কিন্তু তোমার দরকার একটা ঝড়ের দৃশ্য দরকার, এবং সেই ঝড় ওখানে ছিল না, নদীতে ডিরেক্টর ঢেউ তো ছিল। মাথা খারাপ, কিভাবে ঝড় হ্যাঁ, আনবে। নদীতে ঢেউ ছিল, কিন্তু তুমি যেভাবে ওটাকে করলে তাতে কিন্তু ঝড় পাওয়া গেছে। তখন আমার চিন্তা হলো তুই কেমন করে করলি এটা, হ্যাঁ, কারণ আমি তো জানি না, অত তো ভালো করে জানি না, তুমি যতটা জানো। আর তারপর একটা তুমি একটা তোমার রক্তের মধ্যে একটা আছে, একটা ঐতিহ্যের ব্যাপার আছে, তো রক্তের মধ্যে একটা আপনি কি এটা বিশ্বাস পরম্পরা করেন? আছে, মানে আমরা যে, আমি যে জেনেটিক্যালি যে এইভাবে ধরেন তৈরি, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমার ভেতরে আছে তো, এটা আমি বুঝতে পারি যে হচ্ছে, কারণ তুমি যখন কাজ করো ডিফারেন্ট কাজ হয়, সবাই ভালো কাজ করে, চেষ্টা করে, অ্যাটলিস্ট সবাই করে, কিন্তু সবগুলো তো একজন মানুষের কাছে ভালো লাগবে না, এটা স্বাভাবিক, কিছু করার নেই। জেনে করা আর অজানা করার মধ্যে কি পার্থক্য? তো জেনে করাটা খুব আনন্দের, জরুরি, অনেক। আনন্দেরও বটে। তুমি আমাকে তোমার মনের কথা বললা না, তাহলে কেন তুমি আসছো কেন আমার কাছে? দরকারটা কি? তুমি যা বানায় কথা বলো, তো সেটা শুনে আমার কি হবে? তুমি যে কথাগুলো বানিয়ে বলে আমাকে একটু ইমপ্রেস করতে চাও, আই ডোন্ট ওয়ান্ট ইট। মানে ছবির তো একটা অসম্ভব শক্তি, মিথ্যাও বলা যায়, সত্য বলা যায়, তাই সত্য বলা যেখানে যায় সেখানে আমি কেন মিথ্যা বলবো? আমি সত্যকেই আশ্রয় করি, আমি আর কিচ্ছু গ্রহণ করতে চাই না। আমি এই প্রতিষ্ঠান তো এই কারণে দিয়েছি, এই যে আপনার এই কথা থেকে আমরা একটি সংলাপ হলো যে আমি সত্য বলতে চাই। যেমন আমি যে স্ক্রিপ্টটা এখন করেছি লাইফ সিনেমার জন্য, কোনো মেকআপ দেওয়া হবে না। ধরেন একটা মানুষের 100 বছরের একটা চরিত্র আছে, তাকে আমি 100 বছর একটা মানুষকে দিয়ে অভিনয় করবো। একজন বাদামওয়ালার ক্যারেক্টার আছে, হয়তো সেটা কোনো অভিনেতাকে দিয়ে ক্রিয়েট করাবো, কিন্তু সেই রিয়েল লুকটা দিয়ে করাবো উইদাউট মেকআপ। শুরু হয়ে গেছে অনেক আগেই, সেখানে তুমি যেটা করবে সেটা আমাকে আরো একটু এটাকে দূরে টেনে নিয়ে চলে যাবে, তোমার যোগ্যতায় তুমি একে অনেক দূর নিয়ে যাবে, সেই ব্যাপারটি কিন্তু এই কনসেপশনটা আছে। আমি যখন বাংলাদেশে প্রথম আনকাট ফিল্ম করলাম, সবাই হাসলো, আয় হায় এটা কি। আজকে থেকে ধরেন প্রায় 30-35 বছর আগে। তারপর নির্বাক ছবি বানালাম, তখন বললো এটা কি। তো আমার এটা খুব কষ্ট, যার কারণে আমি হয়তো একা বেশি অনুপ্রেরণা পাইনি বলে ওইভাবে আগাতে পারিনি। এটা তোমাকে আমি একটা কথা বলি, তুমি যেটা সম্ভব নয় সেটা চেয়েও না, হ্যাঁ, সব মানুষকে দিয়ে সব কিছু হবে না, তোমাকে সেই জায়গাটিও বুঝতে হবে। কিন্তু তুমি যেহেতু শিল্পী, তুমি যেহেতু এই কাজটা করছো, এই নির্মাণটা করছো, তুমি কারো ব্যাপারে অত মাথা ঘামায়ও না, তুমি তোমারটা নিয়ে থাকো, তুমি এটা করতে চাও এবং তুমি এটা করলে। ছাত্রছাত্রীদের জন্য আপনার যদি একটু উপদেশ। ছাত্রছাত্রীদেরকে তুমি খুব সত্য এবং সহজ স্বাভাবিক যেটা, সেই শিক্ষাই দিবে, এবং তোমার শিক্ষার মধ্যে একটা থাকবে, একটা ধরো যে এক ধরনের একটা সফিস্টিকেশন থাকবে শিক্ষায়, এক ধরনের একটা পজিটিভ ব্যাপার থাকবে তোমার শিক্ষায়। আমি আশা করি সেই জায়গা থেকে তুমি তোমার ছাত্রছাত্রীদের ছুঁয়ে দেবে। আপনার আশীর্বাদ আমাদের একদম শিরোমণি হয়ে থাকলো আমার প্রতিষ্ঠানে। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। একজন খায়রুল আলম সবুজ স্যার, ভাই, বন্ধু চিরদিন আমাদের অন্তরে বেঁচে থাকুক, কারণ আমি বিশ্বাস করি কাজের মাধ্যমে বেঁচে থাকে। আপনি বেঁচে থাকেন, সুস্থ সুন্দর। আমাকে তো মানুষ বলতে যে এই লোকটা কাজের না কোনো, তা তো বলুক না, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। জন নাই, জানি না কি ব্যাপারটা। কালকে আমাদের দুইজন মানে শ্রদ্ধেয়, বিশেষ করে খায়রুল আলম সবুজ দাদা এবং দিদি, আমাদের পক্ষ থেকে ব্রিজ অ্যান্ড ওয়াল ফটোগ্রাফির পক্ষ থেকে দুজনকে গভীর শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা। ওনাদের মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকুক অনন্তকাল। আমরা জানি অনন্তকাল কীভাবে মানুষ বেঁচে থাকতো, বিশেষ করে ওনাদের থেকে জানি সৃষ্টিশীল মানুষ বেঁচে থাকেন তার সুকর্মে। আসুন আমরা সবাই সুকর্ম করি, নিজের আইডেন্টিটি তৈরি করি, স্বকীয়তা তৈরি করি,
অনেক রাইটার আছে বলে যে আপনি লিখবেন না এমনটা নয়। আপনার মতো হয়তো বা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ লিখতে পারেনি, ছবি তুলতে পারেনি। যেটা মন চায় সেটাই করুন। কি বলেন দাদা? একদম সত্য বলছিস। দিদি কি বলে? ওই কাজটাই তো এটা, পাগল হতে হবে। মন চায় আমি করি। মানে মন যা করে সেটাই, তবে কাজটা অবশ্যই ভালো হতো। ভালো হতে, পজিটিভ পজিটিভ থাকবে এবং সত্যিকার অর্থে কাজের মতো। কারণ হিউম্যান সাইকোলজি কিন্তু নেগেটিভ সার্কেল দ্বারা 95 সার্কেল দ্বারা কিন্তু Circle. হ্যাঁ হিপনোটাইজ হয়। তো হিপনোটাইজ কিন্তু হওয়া যাবে না। ওই 5% সার্কেলটাকে আপনাকে 95% দিয়ে 100% করতে হবে পজিটিভলি। বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ অ্যান্ড লিভ পজিটিভ।